পদ্মা নদীর অববাহিকায় বিস্তীর্ণ এক ধুধু চরাঞ্চল। দুপুরের কড়া রোদ এসে পড়ছে রূপালী বালুর উপর। এই বিশাল অনাবাদী প্রান্তরটি দূর থেকে দেখলে একেবারে জনশূন্য মনে হলেও একটু কাছে গেলেই চোখে পড়ে একটি অতিকায় মরিচা ধরা লোহার সাইনবোর্ড। সাইনবোর্ডের লেখাগুলো রোদ আর বৃষ্টিতে অনেকটাই মুছে গেছে, তবে এখনও কষ্ট করে পড়া যায়। এখানে প্রস্তাবিত দেশের অন্যতম বৃহৎ সৌরবিদ্যুৎ বা সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মিত হবে। কিন্তু সাইনবোর্ডটির ঠিক নিচে এক অদ্ভুত এবং করুণ দৃশ্য, যেখানে হাজার হাজার সোলার প্যানেল বিছানো থাকার কথা ছিল, যেখান থেকে প্রতিদিন শত শত মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার কথা ছিল, সেখানে আজ কেবল কয়েকটি হাড্ডিজিরে গরু ঘাস খাচ্ছে। কোনো সোলার প্যানেল নেই, কোনো ইঞ্জিনিয়ার নেই, নেই কোনো কন্ট্রোল রুমের অস্তিত্ব। একটি দেশের এত বড় সম্ভাবনাময় প্রজেক্ট কিভাবে এমন গরুর চারণভূমিতে পরিণত হলো? ফান্ডের কি অভাব ছিল? না। বিদেশি বিনিয়োগকারীরা কি আগ্রহী ছিল? না, ছিল। তাহলে প্রজেক্টটি বাতিল হলো কেন? কারণ সূর্যের আলো বিনামূল্যে পাওয়া যায়। সূর্যের আলোকে জাহাজে করে আমদানি করতে হয় না, আর যা আমদানি করতে হয় না তাতে কোনো কমিশন নেই। এই একটিমাত্র কারণেই দেশের বুকে এক অপার সম্ভাবনার জন্ম হওয়ার আগেই তাকে গলা চিপে হত্যা করা হয়েছে। এটি কেবল একটি প্রজেক্ট বাতিলের গল্প নয়, এটি হলো একটি দেশের জ্বালানি নিরাপত্তাকে মাফিয়াদের কাছে জিম্মি করে রাখার এক ভয়ঙ্কর নীল নকশা। একটি দেশের জ্বালানি স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সবচেয়ে বড় এবং সহজ উপায় হলো নবায়নযোগ্য শক্তি বা গ্রিন এনার্জি। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ, যেখানে বছরে প্রায় ৩০০ দিন কড়া রোদ থাকে, সেখানে সৌরবিদ্যুৎ হতে পারত আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। গত এক দশকে বিশ্বের অনেক নামি দামি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশে সোলার পাওয়ার প্ল্যান্ট করার প্রস্তাব নিয়ে এসেছিল। তারা বলেছিল, আপনারা শুধু অনাবাদী জমিটুকু দিন, বাকি পুরো ইনভেস্টমেন্ট এবং টেকনোলজি আমরা আনবো, আপনারা সস্তায় বিদ্যুৎ পাবেন। কিন্তু এই প্রস্তাবগুলো যখন বিদ্যুৎ ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষগুলোতে পৌঁছলো, তখন শুরু হলো এক অদ্ভুত নাটক। যে সরকার কুইক রেন্টাল বা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিনা টেন্ডারে ইন্ডেমনিটি আইনের আড়ালে এক রাতের মধ্যে বিল পাশ করে দিত, সেই একই সরকার সোলার প্রজেক্টের ফাইলগুলোকে ফেলে রাখলো রিভিউ কমিটির টেবিলে। দিনের পর দিন, মাসের পর মাস, ফিজিবিলিটি স্টাডি হয়নি, গ্রিডের ক্যাপাসিটি নেই, জমির মালিকানায় জটিলতা আছে, এমন হাজারো আমলাতান্ত্রিক অজুহাত দেখিয়ে ফাইলগুলোকে লাল ফিতায় বেঁধে ড্রয়ারে ফেলে রাখা হলো। বিনিয়োগকারীরা মাসের পর মাস সচিবালয়ের বারান্দায় ঘুরে হতাশ হয়ে ফিরে গেলেন অন্য কোনো দেশে। এটি কোনো সাধারণ প্রশাসনিক দীর্ঘসূত্রতা ছিল না, এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত একটি অন্তর্ঘাত। আমলারা খুব ভালো করেই জানতেন তারা কি করছেন। তারা মূলত একটি দেশের স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথটিকে ঠান্ডা মাথায় খুন করছিলেন। সোলার প্রজেক্টগুলোকে কেন এত ভয় পেত বিগত সরকার এবং তাদের আমলারা? এর উত্তর লুকিয়ে আছে আমাদের জ্বালানি খাতের সেই ভয়ঙ্কর মাফিয়া সিন্ডিকেটের কাছে, যারা দেশীয় গ্যাস উত্তোলন বন্ধ করে দিয়ে এলএনজি এবং কয়লা আমদানির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। এলএনজি বা কয়লা আমদানি মানে হলো হাজার হাজার কোটি টাকার লেনদেন। প্রতিদিন কার্গো জাহাজ যখন সমুদ্র বন্দর দিয়ে দেশে ঢোকে, তখন প্রতিটি টন কয়লা বা এলএনজির ওপর নির্দিষ্ট অঙ্কের ডলার কমিশন হিসেবে চলে যায় সিঙ্গাপুর বা সুইস ব্যাংকের গোপন অ্যাকাউন্টে। এই কমিশন বাণিজ্য এতটাই লাভজনক যে এর জন্য তারা পুরো দেশের অর্থনীতিকে আমদানি নির্ভর করে একটি খাদের কিনারায় ঠেলে দিয়েছিল। এখন ভাবুন, যদি দেশে বিশাল আকারের সোলার প্রজেক্ট তৈরি হয়ে যায়, তবে কি হবে? দিনের বেলায় যখন বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে, তখন সোলার প্যানেলগুলো বিনামূল্যে সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে গ্রিডে দেবে। এর ফলে এলএনজি এবং কয়লার ব্যবহার কমে যাবে, আর জ্বালানির ব্যবহার কমা মানেই মাফিয়াদের কমিশন বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া। মাফিয়ারা খুব ভালো করেই জানেন যে তারা কয়লা বা এলএনজি বাজার নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু সূর্যকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। সূর্যের আলোয় কোনো কমিশন নেই, কোনো কাটামানি নেই। আর ঠিক এ কারণেই এলএনজি এবং কয়লা মাফিয়ারা চায়নি বাংলাদেশ কোনোদিন সোলার বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হোক। তারা তাদের দেশীয় এজেন্ট, দুর্নীতিবাজ আমলা এবং রাজনীতিকদের কাজে লাগিয়ে সোলার প্রজেক্টগুলোকে আতুর ঘরেই হত্যা করেছিল। সোলার প্রজেক্ট বাতিল করার এই প্রভাব আমাদের অর্থনীতির ওপর কতটা ভয়াবহ তা আজকের লোডশেডিংয়ের দিকে তাকালেই বোঝা যায়। যখন বিশ্ববাজারে এলএনজি এবং কয়লার দাম রকেটের মতো বেড়ে গেল, যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তলানিতে এসে ঠেকলো, তখন আমাদের বিদ্যুৎগুলো জ্বালানির অভাবে বন্ধ হয়ে যেতে শুরু করলো। আমরা দিনের পর দিন অন্ধকারে ডুবে থাকলাম। কিন্তু যদি গত 10 বছরে আমাদের মোট বিদ্যুতের অন্তত 20 থেকে 30% সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন করতে পারতাম, তবে আজ আমাদের এই চরম সংকটে পড়তে হতো না। দিনের বেলায় সোলার প্যানেল আমাদের গ্রিডকে বাঁচিয়ে রাখত, আর রাতের জন্য আমরা আমাদের সীমিত গ্যাস বা কয়লা ব্যবহার করতে পারতাম। কিন্তু ওই মাফিয়ারা অত্যন্ত নিখুঁতভাবে এই দেশকে পরনির্ভরশীল করে রেখে গেছে। এটি কেবল একটি অর্থনৈতিক ক্ষতি নয়, এটি হলো একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। আপনি যখন আপনার বেঁচে থাকার সবচেয়ে জরুরি উপাদানের জন্য অন্য দেশের কাছে বা আন্তর্জাতিক বাজারের কাছে জিম্মি থাকেন, তখন আপনি আক্ষরিক অর্থেই পরাধীন। আর যারা নিজেদের পকেট ভারী করার জন্য রাষ্ট্রকে এই পরাধীনতার শৃঙ্খলে আটকে রাখে, তারা কোনো সাধারণ অপরাধী নয়, তারা চরম রাষ্ট্রদ্রোহী।
5ই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে হয়তো স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু বিদ্যুৎ ভবনের ওই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষগুলোতে বসা লুটেরা মাফিয়ারা কি পালিয়েছে? না, তারা এখনো সেখানেই বসে আছে। তারা এখনো আমলাতন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। বর্তমান সরকার আজ এক চরম ঐতিহাসিক এবং কৌশলগত অগ্নি পরীক্ষার মুখোমুখি। এই ডলার সংকট এবং লোডশেডিং এর দুষ্টচক্র থেকে বের হওয়ার একমাত্র এবং সবচেয়ে দ্রুত কার্যকর উপায় হলো নবায়নযোগ্য শক্তির দিকে পুরোদমে ঝাঁপিয়ে পড়া। কিন্তু এই কাজটি করা মোটেই সহজ হবে না, কারণ যে মুহূর্তে সরকার সোলার প্রজেক্টের ওই ধুলো পড়া ফাইলগুলো ড্রয়ার থেকে বের করতে চাইবে, সেই মুহূর্তে আমদানিকারক সিন্ডিকেট এবং তাদের আমলাতান্ত্রিক দোসররা সর্বশক্তি দিয়ে বাধা দেবে। তারা আবার নতুন করে গ্রেড স্ট্যাবিলিটি বা জমির অভাবের মতো টেকনিক্যাল জুজু দেখিয়ে সরকারকে ভয় দেখানোর চেষ্টা করবে। বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে যে তারাই মাফিয়াদের ফাঁদে পা দেওয়ার মতো বোকা নয়। 5 আগস্টের স্পিরিট বুকে ধারণ করে মেরুদণ্ড সোজা করে এই লাল ফিতার ভূতদের তাড়াতে হবে। অবিলম্বে সোলার এবং উইন্ড এনার্জি আটকে থাকা প্রজেক্টগুলোকে ফাস্ট ট্র্যাক বা দ্রুত গতিতে অনুমোদন দিয়ে কাজ শুরু করতে হবে। এটি কোনো রাজনৈতিক পছন্দ নয়, এটি এখন রাষ্ট্রকে টিকিয়ে রাখার সবচেয়ে জরুরি কৌশলগত শর্ত। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। পদ্মার ওই বিশাল চরাঞ্চলে সূর্যের আলো ক্রমশ ম্লান হয়ে আসছে। সেই মরিচা ধরা সাইনবোর্ডটির ছায়া বালুর উপর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। হাড়জির জিরে গরুগুলো ততক্ষণে চরাঞ্চল ছেড়ে গ্রামের দিকে ফিরে গেছে। পুরো প্রান্তরটি এখন এক অদ্ভুত কুমোট নিস্তব্ধতায় আচ্ছন্ন। এই নিস্তব্ধতা কেবল একটি পরিত্যক্ত চরাঞ্চলের নয়, এটি হলো একটি জাতির থমকে থাকা স্বপ্নের নিস্তব্ধতা। দূরে নদীর ওপারে শহরের আলোগুলো একে একে জ্বলে ওঠার কথা, কিন্তু আজ সেখানেও ঘুটঘুটে অন্ধকার। লোডশেডিং এর কবলে পড়ে পুরো শহরটি যেন একটি ব্ল্যাক হোলে পরিণত হয়েছে। অথচ এই চরাঞ্চলে যদি আজ হাজার হাজার সোলার প্যানেল থাকতো, তবে হয়তো ওই শহরের হাসপাতালগুলোতে, কারখানার ফ্লোরে আজ এসি আর মেশিনগুলো সগর্বে চলত। নতুন সরকার কি পারবে এই চরাঞ্চলের গভীরতা ভেঙে এখানে নতুন জীবনের স্পন্দন আনতে? তারা কি পারবে ওই ধুলো পড়া ড্রয়ারের তালা ভেঙে সবুজ বিদ্যুতের ফাইলগুলোকে আলোর মুখ দেখাতে? নাকি এখানেও সেই কমিশন বাণিজ্যের প্রেতাত্মারা, সেই এলএনজি মাফিয়ারা নতুন কোনো ছদ্মবেশে বাধা হয়ে দাঁড়াবে? আগামী দিনের জ্বালানি নিরাপত্তার এই ভয়ঙ্কর দাবার বোর্ডে কে জিতবে? 17 কোটি মানুষের ভবিষ্যৎ নাকি ওই মাফিয়াদের অদৃশ্য কমিশন?